বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টার জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক স্টিভেন কোটলারের লেখা দ্য আর্ট অফ ইম্পসিবল এ পিক পারফরম্যান্স প্রাইমার বইটি। অবাক হয়েছেন কখনো? ভেবে দেখেছেন কি করে কিছু মানুষ এমন সব কাজ করে ফেলেন যাকে সারা বিশ্ব অসম্ভব বলে মনে করে? সেই মানুষগুলো যারা নিজেদের সমস্ত সীমা ভেঙে প্রতিটি নিয়মকে পেছনে ফেলে এমন উচ্চতায় পৌঁছে যান যেখানে পৌঁছানোর স্বপ্ন সাধারণ মানুষ দেখতে পায় না। তাদের কাছে কি কোনো বিশেষ মস্তিষ্ক থাকে, কোনো অসাধারণ শক্তি, নাকি এমন কিছু যা আমাদের সবার ভেতরেই লুকিয়ে আছে, শুধু আমরা তার ব্যবহার জানি না? এটাই তো আসল রহস্য। আমাদের সীমা ততটা নয় যতটা আমরা ভেবে বসে আছি। সমস্যাটা এটা নয় যে আমরা কি করতে পারি, সমস্যা হলো আমরা ভাবতেই শুরু করি না যে আমরা কিসে সক্ষম। কিন্তু যদি আপনি জানতে পারেন যে অসম্ভবকে সম্ভব করার একটা ব্লুপ্রিন্ট আছে, একটা এমন বৈজ্ঞানিক পদ্ধতি যা প্রেরণা, শিক্ষা, সৃজনশীলতা এবং প্রবাহকে এমনভাবে সংযুক্ত করে যে মানুষ তার নিজের সবচেয়ে বড় সীমাবদ্ধতা পার করে যেতে পারে, তাহলে কেমন হবে? কল্পনা করুন যদি আপনি প্রতিদিন সকালে উঠতেন আর আপনার জীবন একজন শীর্ষ পারফর্মারের মতো চলত, যেখানে আপনার মন ক্ষুরোধার, আপনার মনোযোগ অটুট এবং আপনার লক্ষ্যগুলো সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত। কোনো বিক্ষেপ নেই, কোনো বিভ্রান্তি নেই, শুধু কাজ, স্বচ্ছতা আর সেই শক্তি যা আপনাকে প্রতিদিন আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যায়। দ্য আর্ট অফ ইম্পসিবল ঠিক এই রহস্যই উন্মোচন করে। এটি এমন এক পদ্ধতি যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যা অনুসরণ করে যে কোনো মানুষ তার জীবনে অসাধারণ ফলাফল অর্জন করতে পারে। এই বই শেখায় কিভাবে আপনি আপনার প্যাশন বা প্রবল ইচ্ছাকে তৈরি করতে পারেন, কিভাবে দৃঢ়তাকে অভ্যাসে পরিণত করতে পারেন এবং কিভাবে আপনি সেই সর্বোচ্চ কর্মক্ষমতার অবস্থায় অর্থাৎ ফ্লোতে বারবার প্রবেশ করতে পারেন, যেখানে মানুষ আসল বিস্ময় সৃষ্টি করে। তাই যদি আপনার জীবনে এমন কিছু থাকে যা আপনি অর্জন করতে চান কিন্তু এখনও পারেননি, তবে এখন সময় এসেছে সেই তালা খোলার যা আপনাকে আটকে রেখেছে। কারণ চাবি বাইরে নয়, আপনার ভেতরেই আছে। এখন সেই যাত্রা শুরু হচ্ছে যেখানে অসম্ভব শুধু একটি শব্দ নয়, একটি লক্ষ্যে পরিণত হবে। প্রথম অধ্যায়, প্যাশনের রেসিপি। কখনো ভেবেছেন যারা তাদের জগতে পরিবর্তন আনেন, যারা ইতিহাসে অমর হয়ে যান, তাদের মধ্যে বিশেষ কি থাকে? তারা কি জন্ম থেকে প্যাশনেট বা অনুরাগী হন? তাদের কাছে কি কোনো দৈব প্রেরণা থাকে যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে? নাকি তারা তাদের ভেতরের এক ছোট্ট স্ফুলিঙ্গকে ধীরে ধীরে আগুনে পরিণত করেন? সত্যিটা হলো প্যাশন কোনো জাদুকরী মুহূর্তে আসে না, এটি হঠাৎ করে জ্বলে ওঠে না। প্যাশন হলো যত্ন সহকারে তৈরি করা একটি রেসিপি, আর তার উপকরণগুলো যদি সঠিক হয় তাহলে যে কোনো মানুষ নিজের ভেতরে সেই আগুন জ্বালাতে পারে যা তাকে অসম্ভব পথেও চলার সাহস যোগায়। একবার আপনার জীবনের দিকে তাকিয়ে দেখুন। আপনি কি কখনো এমন কিছু করেছেন যা আপনার ভেতরে উত্তেজনার ঢেউ তুলেছে? সেই কাজ যা করার সময় মনে হয় সময় উড়ে যাচ্ছে। সেই ছোট ছোট আগ্রহগুলো যা প্রথমে কৌতূহল এবং পরে অভ্যাসে পরিণত হয়, আর একদিন তা আপনার পুরো অস্তিত্বের অংশ হয়ে যায়। এটাই তো প্যাশনের শুরু। একটি শিশু যে স্কুলের প্রজেক্টে কৌতূহল নিয়ে কাজ করে, প্রতিটি প্রশ্নের পেছনে কেন জানতে চায়, সে বড় হয়ে বিজ্ঞানী হয়। একটি মেয়ে যে ছোট গ্রামে মোবাইল দিয়ে মেকআপ ভিডিও বানাতো, সে একদিন লক্ষ লক্ষ ফলোয়ারের বিউটি ইনফ্লুয়েন্সার হয়ে ওঠে। একটি ছেলে যে প্রতিদিন সন্ধ্যায় গিটার দিয়ে নতুন সুর তোলার চেষ্টা করে, সে একদিন রকস্টার হয়ে মঞ্চ কাঁপিয়ে দেয়। কিন্তু এর পেছনে কোনো চমৎকার নেই, আছে শুধু একটি প্রক্রিয়া। প্যাশনের আসল রহস্য হলো আপনার কৌতূহলকে অনুসরণ করা। যখন আপনি কোনো কিছু নিয়ে ক্রমাগত ভাবেন, তা বোঝার চেষ্টা করেন, বারবার সেদিকে আপনার মনোযোগ যায়, তখন থেকেই সেই বীজের অঙ্কুর উদ্গম হয় যাকে আমরা প্যাশন বলি। কিন্তু এটা এতটা সহজ নয়, কারণ পৃথিবী আমাদের শেখায় নিরাপদ পথ বেছে নিতে, স্থিতিশীল ভবিষ্যতের কথা ভাবতে এবং বেশি ঝুঁকি না নিতে। কিন্তু কোনো বড় কাজ কি কখনো নিরাপদ অঞ্চলে থেকে করা সম্ভব হয়েছে? প্যাশনকে বিকশিত করা একটি আবেগঘন যাত্রা। এতে বিভ্রান্তি থাকে, প্রত্যাখ্যান থাকে এবং সবচেয়ে বড় কথা আত্মসংশয় থাকে। কিন্তু যারা এই ঝড়ের মধ্যে দিয়ে যায়, তারাই তাদের স্বচ্ছতা খুঁজে পায়। প্যাশন শুধু সেই কাজ নয় যাতে আপনি আনন্দ পান, এটি একটি সংগ্রাম যেখানে আপনি বারবার পড়ে যান কিন্তু প্রতিবার উঠে দাঁড়ান, কারণ ভেতরের কোনো এক কণ্ঠ বলে তুমি এর থেকে পালাতে পারো না। প্যাশন আপনাকে বাধ্য করে, টানে, জ্বালায় এবং তারপর গড়ে তোলে। ভাবুন তো, যদি কেউ তার প্যাশন খুঁজে পায় এবং তার উপর সম্পূর্ণ তীব্রতার সাথে কাজ করে, তাহলে কি সে অসম্ভবকে সম্ভব করতে পারবে না?
একটি ছেলে ছিল যে প্রতিদিন মাউন্টেন বাইকিং করত। কেউ বলেছিল এতে কোনো কেলিয়ার হয় না, কেউ ব্যঙ্গ করে বলেছিল মাটিতে খেলে কি হবে। কিন্তু সে থামেনি। তার আগ্রহ ধীরে ধীরে আবিষ্কাতায় পরিণত হলো, আর একদিন সে বিশ্ব রেকর্ড ভেঙে দিল। কেন? কারণ সে প্যাশনকে অভ্যাসে পরিণত করেছিল। প্যাশন কখনো একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে কৌতূহল, পরীক্ষা নিরীক্ষা এবং তীব্র মনোযোগের মাধ্যমে বিকশিত হয়। আর তারপর একদিন যখন সারা বিশ্ব বলে যে তুমি পাগল, তখন সেই ব্যক্তি শান্তভাবে হাসে এবং বলে, হ্যাঁ আমি পাগল, কিন্তু আমি থামিনি। প্যাশন আপনাকে সাধারণ থেকে অসাধারণের দিকে নিয়ে যায়। এটি আপনার প্রতিটি দিনকে অর্থবহ করে তোলে। আর যখন একজন মানুষ তার প্যাশনের পথে বেরিয়ে পড়ে, তখন সে শুধু নিজের জীবনই বদলায় না, সে পৃথিবীর গতিপথও বদলে দিতে পারে। তাই আজ যদি আপনি বিভ্রান্ত, দিশাহারা বা আটকে থাকেন, তবে নিজেকে একটি প্রশ্ন করুন, কোন জিনিসটা করার সময় আমি নিজেকে ভুলে যাই? সেখান থেকেই শুরু করুন। প্যাশন খুঁজে পাওয়া যায় না, প্যাশন তৈরি করতে হয়। আর যখন তা তৈরি হয়ে যায়, তখন অসম্ভব শব্দটি তার অর্থ হারিয়ে ফেলে। আপনি কি প্রস্তুত সেই আগুন জ্বালানোর জন্যে? দ্বিতীয় অধ্যায়, উগ্রতার অভ্যাস। আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যে প্রতিবার পড়ার পর আরও জোরে উঠে দাঁড়ায়, যাকে হার ভয় দেখায় না বরং উস্কে দেয়, যে যন্ত্রণা থেকে পিছিয়ে যায় না বরং তাকে জ্বালানি বানিয়ে নেয়? এমন মানুষ অন্যদের মতো হয় না। তাদের চোখে এক অন্য রকম আগুন থাকে। সেই আগুনকে বলে উগ্রতা বা ফেরোসিটি। ফেরোসিটি কোনো রাগ নয়, এটি সেই তীব্র চালিকা শক্তি যা মানুষকে প্রতিটি বাধার ওপারে যাওয়ার সাহস যোগায়। আর সবচেয়ে আশ্চর্যিত বিষয় হলো, এটি কোনো প্রতিভা নয়, এটি একটি অভ্যাস। এমন একটি অভ্যাস যা যে কোনো মানুষ নিজের মধ্যে গড়ে তুলতে পারে। ভাবুন একজন পর্বত আরোহীর কথা, যে বরফের ঝড়ে ভেঙে পড়া শরীরে প্রতিটি পদক্ষেপে মৃত্যুকে কাছে অনুভব করে, কিন্তু তবুও আরও একটি পা বাড়ায়। ভাবুন সেই মেয়েটির কথা, যে পুরো সমাজের কটূক্তি সহ্য করেও নিজের স্বপ্ন ছাড়ে না। ভাবুন সেই উদ্যোক্তার কথা, যে বারবার ব্যর্থ হয় কিন্তু পরের দিন সকালেই একই তীব্রতার সাথে কাজে লেগে যায়। এদের সবার মধ্যে একটি জিনিস সাধারণ, উগ্রতার অভ্যাস। এখন প্রশ্ন হলো, এমন অভ্যাস তৈরি হয় কিভাবে? শুরুটা হয় একটি সাধারণ সিদ্ধান্ত থেকে, আমি থামব না। যখন আমরা এই সিদ্ধান্ত নিই যে আর পেছনে হটব না, তখন মস্তিষ্ক নিজেকে নতুনভাবে সাজাতে শুরু করে। ভয় তখন আর ভয় থাকে না, বরং একটি সংকেত হয়ে ওঠে যে এখন পদক্ষেপ নেওয়ার সময়। আরামদায়ক অঞ্চল তখন শ্বাসরুদ্ধকর মনে হয়, এবং প্রতিদিন প্রতিটি পদক্ষেপ সেই সিদ্ধান্তকে আরও শক্তিশালী করে। কিন্তু এই সফর সহজ নয়। উগ্রতার পথে সবচেয়ে বড় লড়াই বাইরে নয়, ভেতরে হয়, নিজের মনের সঙ্গে। সেই ভেতরের কণ্ঠস্বরের সঙ্গে, যা বলে আমি ক্লান্ত, আর সম্ভব নয়, কেন এত চাপ দিচ্ছিস? কিন্তু সেখান থেকেই উগ্রতার আসল পরিচয় শুরু হয়, যখন মানুষ সেই কণ্ঠস্বর শুনেও এগিয়ে যায়। যখন সে বলে, ইয়েস আই এম টায়ার্ড, বাট আই এম নট ডান। এক MMA ফাইটারের গল্প মনে পড়ে। একটি লড়াইয়ের সময় তার একটি হাড় ভেঙে যায়। ডাক্তার বললেন এক্ষুনি থামতে হবে, কিন্তু সেই ফাইটার শুধু লড়াই শেষই করেননি, জিতেও ছিলেন। পরে যখন জিজ্ঞেস করা হলো কিভাবে করলেন, তিনি শুধু বলেছিলেন, আই ট্রেন্ড মাই মাইন্ড টু ফাইট ইভেন ওয়েন মাই বডি কুইট। এইটাই হলো উগ্রতার শক্তি। ভাবুন যদি এই শক্তি আপনিও আপনার জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে কি কোনো বাধা আপনাকে থামাতে পারবে? এই অভ্যাস গড়ে তোলার জন্য জরুরি হলো নিজেকে বারবার অস্বস্তিকর পরিস্থিতিতে নিয়ে যাওয়া। সহজ কাজ করে কোনো উগ্রতা তৈরি হয় না। যখন আপনি ক্লান্ত, তখন আরও একটি পদক্ষেপ নিন। যখন মানুষ বলে এবার থামো, তখন নিজেকে বলুন এখন তো সবে শুরু হলো। আর ধীরে ধীরে আপনার মন প্রতিকূলতার মুখোমুখি করার জন্য প্রস্তুত হয়ে যায়, পালিয়ে যাবার জন্য নয়। উগ্রতা সেই গুণ যা মহত্বের ভিত্তি স্থাপন করে। এটি সেই স্ফুলিঙ্গ যা সাধারণত্বকে আগুনে পরিণত করে। আর যখন এটি আপনার অভ্যাসে পরিণত হয়, তখন আপনি পৃথিবীর যে কোনো সীমা ভাঙতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনি কি এই অভ্যাস গড়ে তুলতে প্রস্তুত? কারণ একবার আপনি উগ্রতার অভ্যাস তৈরি করে ফেললে, অসম্ভব কেবল পরবর্তী লক্ষ্যে পরিণত হয়। তৃতীয় অধ্যায়, লক্ষ্য। মন থেকে একটি প্রশ্ন করুন, আপনি কি কখনো আপনার জীবনে এমন কোনো লক্ষ্য স্থির করেছেন যা ভাবলেই গায়ে কাঁটা দেয়? এমন কোনো স্বপ্ন যা ভয় দেখায় কিন্তু একই সাথে আকর্ষণও করে? এমন কোনো টার্গেট যা এতটাই বড় যে ঘুম কেড়ে নেয়? অধিকাংশ মানুষ শুধু বেঁচে থাকে, কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছাড়াই। প্রতিদিন একই রকম দিন, একই রকম চিন্তা, আর তারপর সেই কাল থেকে বদলাবো, যদিও মিথ্যে প্রতিশ্রুতি।
কিন্তু যারা অসম্ভবকে সম্ভব করে তাদের কাছে একটি স্ফটিক স্বচ্ছ লক্ষ্য থাকে, এমন এক লক্ষ্য যা তাদের হাড়ের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। লক্ষ্য শুধু একটি ইচ্ছা নয়, এটি একটি কম্পাস। যখন আপনার লক্ষ্য খাঁটি হয় তখন প্রতিটি বিক্ষেপ ফিকে হয়ে যায়। আপনার বারবার অনুপ্রাণিত হওয়ার প্রয়োজন হয় না, কারণ আপনার ভেতরে একটি শক্তি জ্বলতে থাকে 24 ঘন্টা। কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ দুটি ভুল করে। হয় তারা খুব ছোট লক্ষ্য তৈরি করে যা তাদের চ্যালেঞ্জ করে না, অথবা এত বড় স্বপ্ন দেখে যা তারা কখনো কাজে রূপান্তরিত করতে পারে না। ভাবুন, যদি কোনো পর্বতারোহী ভাবে যে সে এভারেস্টে চড়বে, কিন্তু এটা না জানে যে বেস ক্যাম্প পর্যন্ত কিভাবে পৌঁছতে হবে, তাহলে সে চড়তে পারবে না। আর যদি কেউ শুধু বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার স্বপ্ন নিয়ে বেরোয়, তাহলে কি সে এভারেস্ট জয় করতে পারবে? একেবারেই না। তাই দুটি জিনিস জরুরি: উচ্চ ও কঠিন লক্ষ্য, হাই হার্ড গোলস, এবং স্পষ্ট দৈনিক লক্ষ্য, ক্লিয়ার ডেইলি টার্গেটস। উচ্চ ও কঠিন লক্ষ্য হলো সেগুলো যা আপনার সীমার বাইরে প্রসারিত করে। এগুলো সেই স্বপ্ন যা আপনার ভার্সন 2.0 দাবি করে, এমন একজন আপনি যা আজ আপনি নন কিন্তু হতে পারেন। এই লক্ষ্যগুলো আপনাকে ভয় দেখায়, কিন্তু একই সাথে এমন অনুভূতি দেয় যে এটাই করতে হবে। আর তারপর আসে স্পষ্ট দৈনিক লক্ষ্য, সেই ছোট ছোট পদক্ষেপ যা সেই বড় স্বপ্নকে দৈনন্দিন পরিশ্রমে রূপান্তরিত করে। এটাই সেই জাদু যা দিয়ে অসম্ভব ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়। একটা গল্প মনে পড়ে। একটা ছেলে ছিল যে পড়াশোনায় সাধারণ ছিল, কথা বলতে তোতলাতো, আর কেউ বিশ্বাস করত না যে সে জীবনে কিছু করতে পারবে। কিন্তু সে একটি লক্ষ্য তৈরি করলো, আমাকে একজন পাবলিক স্পিকার হতে হবে। প্রতিদিন সে আয়নার সামনে অনুশীলন করত, প্রতিটি প্রত্যাখ্যানকে মেনে নিত, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করত। আর আজ সেই ছেলেই হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে করতালি পায়। কেন? কারণ তার লক্ষ্য শুধু একটি স্বপ্ন ছিল না, সেটি ছিল একটি আবিষ্টতা। লক্ষ্যের স্বচ্ছতা আপনাকে শুধু পথই দেখায় না, তা আপনাকে সেই মানসিকতায় ফেলে দেয় যেখানে আপনি অজুহাত নয়, শুধু কার্যকারিতা ভাবেন, যেখানে ব্যর্থতা কেবল একটি চেকপয়েন্ট হয়ে যায় আর অগ্রগতি একটি আসক্তিতে পরিণত হয়। একটি শক্তিশালী লক্ষ্যের মানে হলো আপনি সেই লক্ষ্যের জন্য 100 বার পড়তে প্রস্তুত। আর যখন আপনি এত নিষ্ঠার সাথে কোনো লক্ষ্যের সঙ্গে যুক্ত হন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারে না। এখন আবার ভাবুন, আপনার এমন কোন লক্ষ্য আছে যা আপনার রাতের ঘুম কেড়ে নেয়, যা ভাবলে আপনার হৃদস্পন্দন বেড়ে যায়? কারণ ওটাই আপনার আসল পথ, ওটাই আপনার আগুন। আর যখন আপনি সেই পথে বের হবেন, তখন জীবন আর সাধারণ থাকবে না। এখন স্বপ্ন দেখা বন্ধ করার এবং লক্ষ্য স্থির করার সময় এসেছে। চতুর্থ অধ্যায়, প্রায় সব কিছু শেখার 5টি সহজ নয় এমন ধাপ। একটি সত্যি কথা বলি, এই পৃথিবীতে আসল শক্তি টাকায় নেই, খ্যাতিতে নেই, বরং শেখার যোগ্যতায় আছে। যে মানুষ শিখতে জানে সে যা কিছু হতে পারে, শিল্পী, বিজ্ঞানী, উদ্যোক্তা বা এমন কিছু যা আজ পর্যন্ত কেউ ভাবেনি। কিন্তু শেখা কি এত সহজ? না, আসল শেখা শুধু বই পড়ে হয় না। তা তখন শুরু হয় যখন আরামদায়ক অঞ্চল থেকে বাইরে যেতে হয়, যখন মস্তিষ্কের প্রতিরোধ শুরু হয়, যখন প্রতিটি নতুন ধারণা একটি চ্যালেঞ্জের মতো লাগে এবং প্রতিটি ব্যর্থতা একটি ক্লান্তিকর ধাক্কা দেয়। কিন্তু যে এই বিশৃঙ্খলার মধ্যেও এগিয়ে যেতে শেখে, সেই ভবিষ্যৎ বদলায়। ভাবুন, আপনি কতবার কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টা করেছেন, যেমন গিটার, কোডিং, কোনো ভাষা বা ট্রেডিং। শুরুতে উত্তেজনা, তারপর একটু অসুবিধা, তারপর হতাশা এবং শেষে ছেড়ে দেওয়া। এটাই তো শেখার সাধারণ প্যাটার্ন। কিন্তু মাস্টার সেই হয় যে সঠিক পদ্ধতিতে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। শেখা একটি শিল্প এবং তা বোঝার জন্যে প্রথমে একটি কথা বুঝে নিন, তথ্য দিয়ে রূপান্তর হয় না, কাজ দিয়ে হয়। আর সেই কাজের পেছনে থাকে একটি দৃঢ় প্রক্রিয়া, যাতে পরিশ্রম আছে, অস্বস্তি আছে এবং সবচেয়ে বেশি আছে ধারাবাহিকতা। কল্পনা করুন একটি শিশুর কথা, যে সাঁতার শিখছে। প্রথমে ভয়, তারপর জলে ডোবা, তারপর জলের ছিটেতে ঘাবড়ে যাওয়া। কিন্তু যখন সে প্রতিদিন যায়, যখন তার পেশি জলের সাথে তাল মেলাতে শেখে, তখনই একদিন সে জলে উঠতে পারে। শেখাও ঠিক তেমনই, এটি একটি শারীরিক, মানসিক এবং আবেগিক অনুশীলন। এই প্রক্রিয়া শুরু হয় কৌতূহল দিয়ে। যখন আপনি আন্তরিকভাবে কিছু বুঝতে চান, তখন মস্তিষ্ক তার দিকে খুলে যায়। তারপর আসে সংগ্রাম, যেখানে মস্তিষ্ক তথ্যকে আত্মস্থ করার চেষ্টা করে, বিভ্রান্তির সাথে লড়াই করে। আর যদি আপনি সেই বিভ্রান্তি থেকে পালিয়ে না যান, তাহলে আসে সেই মুহূর্ত, অন্তর্দৃষ্টি, যখন পাজলের টুকরোগুলো হঠাৎ করে জুড়ে যায়। কিন্তু এই ব্রেক থ্রু তখনই আসে যখন আপনি এই প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি করেন। একজন লেখককে দেখুন, যে প্রথম দিনে 500 শব্দ লিখতে পারে না,
কিন্তু যখন সে প্রতিদিন লেখে, বারবার ভুল করে, নিজেকে সম্পাদনা করে, তখন তার কলম শত শত হৃদয়ে ছুঁয়ে যায়। শেখার এই ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গভীর অনুশীলন, অর্থাৎ সেই অনুশীলন যা শুধু পুনরাবৃত্তি নয়, বরং সচেতনতার সাথে করা হয়। যখন আপনি বারবার ব্যর্থ হন এবং প্রতিবার জিজ্ঞেস করেন ভুলটা কোথায় হলো, তখনই আপনার মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি হয়। লক্ষ্য করুন, আজকের পৃথিবীতে সবচেয়ে দ্রুত উন্নতি করা মানুষ কারা? তারা যারা দ্রুত শিখতে পারে। প্রযুক্তি বদলে যাচ্ছে, কাজ করার পদ্ধতি বদলে যাচ্ছে, আর এমন পরিস্থিতিতে যে মানুষ অভিযোজিত শিক্ষার মাস্টার, সেই এগিয়ে আছে। শেখা এখন আর বিলাসিতা নয়, এটি টিকে থাকার দক্ষতা হয়ে উঠেছে। তাই যদি আপনি কিছু বড় করতে চান, তাহলে প্রথমে আপনার শেখার পেশিকে প্রশিক্ষণ দিন। প্রতিদিন একটু অস্বস্তি, প্রতিদিন একটু সংগ্রাম এবং প্রতিদিন একটু উন্নতি। এটাই সেই যাত্রা যেখান থেকে মহত্বের শুরু হয়। কারণ যে মানুষ প্রতিদিন নতুন কিছু শেখে, সে একদিন এমন কিছু করে ফেলে যা বাকিরা সারা জীবন শুধু ভাবতেই থেকে যায়। পঞ্চম অধ্যায়, দক্ষতা শেখার দক্ষতা। কখনো ভেবেছেন যারা প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠেন, তারা সর্বোপরি কিভাবে তা করেন? কোনো মানুষ একবার মাস্টার হলে বোঝা যায়, কিন্তু যদি কেউ বারবার দক্ষতা অর্জন করে, খেলাধুলায়, ব্যবসায়, যোগাযোগে, শিল্পে, তাহলে তার কাছে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর সেই রহস্য হলো দক্ষতা শেখার দক্ষতা, অর্থাৎ দ্য স্কিল অফ স্কিল। এটি সেই সুপার পাওয়ার যা পৃথিবীর সবচেয়ে দ্রুত শিক্ষার্থীদের কাছে থাকে। এটি সেই অভ্যাস যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। এটি সেই মানসিকতা যা আপনাকে একবার নয়, বারবার জিততে শেখায়। এবার মন দিয়ে শুনুন, পৃথিবীতে যে কোনো দক্ষতা, তা চিত্রকলা হোক বা প্রেজেন্টেশন, গিটার হোক বা গ্রাফিক ডিজাইন, ফিনান্স হোক বা ফোকাস, সবই শেখা যায়। কিন্তু আসল প্রশ্ন এটা নয় যে কোনো দক্ষতা কিভাবে শিখতে হয়। আসল প্রশ্ন হলো, আপনি কি দক্ষতা শেখার দক্ষতা জানেন? ভাবুন, যদি আপনার কাছে এমন একটা সিস্টেম থাকতো যা দিয়ে আপনি প্রতি 30 দিনে একটি নতুন দক্ষতা শিখতে পারতেন এবং 6 মাসে তাতে দক্ষতা অর্জন করতে পারতেন, তাহলে আপনার জীবনের গতি কী হতো? এই সিস্টেম 4টে জিনিস দিয়ে তৈরি: সচেতনতা, প্যাটার্ন চেনা, পুনরাবৃত্তি এবং আবেগিক নিয়ন্ত্রণ। যখন আপনি কোনো নতুন দক্ষতা শিখতে শুরু করেন, তখন মস্তিষ্ক বিভ্রান্তিতে ভরে যায়। সব কিছু অদ্ভুত লাগে, ধীর লাগে, কিন্তু এই জায়গাতেই দক্ষ শিক্ষার্থীরা নিজেদের পিছিয়ে নেয় না। তারা নিজেদের শুধু একটি প্রশ্ন করে, প্যাটার্নটা কী? আর যেই তারা প্যাটার্ন ধরে ফেলে, সেই দক্ষতা উন্মোচিত হতে শুরু করে। প্যাটার্ন চেনাটাই আপনাকে দ্রুত করে তোলে। আপনি দেখতে শুরু করেন কোন জিনিসটা বারবার হচ্ছে, কোথায় আপনি আটকে যাচ্ছেন, কোথায় আপনার অগ্রগতি ব্লক হচ্ছে। তারপর আসে পুনরাবৃত্তি, প্রতিটি ভুলকে বারবার ঠিক করা, বারবার চেষ্টা করা, যতক্ষণ না তার নিখুঁতভাবে মিলে যায়। এবং সবচেয়ে জরুরি, আবেগিক নিয়ন্ত্রণ। কারণ দক্ষতা শেখার সময় সবচেয়ে বড় লড়াই দক্ষতার সাথে নয়, হতাশার সাথে। আপনি বারবার ব্যর্থ হবেন, আপনি তুলনার কারণে ভেঙে পড়বেন, আপনি সন্দেহে ডুবে যাবেন, কিন্তু সেখান থেকেই আপনাকে নিজেকে টেনে তুলতে হবে। আই অ্যাম নট দেয়ার ইয়েট, বাট আই উইল বি। এই আত্মবিশ্বাসী একজন শিক্ষার্থীকে অপ্রতিরোধ্য করে তোলে। একটি বাস্তব জীবনের উদাহরণ শুনুন। একজন ব্যক্তি ছিলেন যিনি 40 বছর বয়সে ভাবলেন যে তাকে পিয়ানো শিখতে হবে। সবাই বলল, এখন আর কি শিখবে? কিন্তু তিনি হার মানেননি। প্রতিদিন অনুশীলন, প্রতিদিন ভিডিও দেখা, নোটস বোঝা, আবেগ নিয়ন্ত্রণ করা, আর 2 বছর পর তিনি তার প্রথম কনসার্টে নিখুঁতভাবে বাজালেন। কেন? কারণ তিনি দক্ষতা শেখার দক্ষতা শিখে ফেলেছিলেন। আপনি যাই করতে চান, আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, বা নতুন ভাষা শিখতে চান, ট্রেডিং শুরু করতে চান, বা পাবলিক স্পিকিংয়ে বিশেষজ্ঞ হতে চান, যদি আপনি এই দক্ষতাটা ধরে ফেলেন যে কোনো জিনিস কিভাবে শিখতে হয়, তাহলে পৃথিবীর কোনো জিনিসই আপনার জন্য দূরে নয়। দক্ষতা শেখার দক্ষতাই আপনাকে প্রতিবার শূন্য থেকে তুলে নিয়ে উচ্চতায় পৌঁছে দিতে পারে। কারণ যখন এটা অভ্যাসে পরিণত হয়, তখন আপনি যে কোনো মাঠে নামার জন্য প্রস্তুত থাকেন। আর একবার আপনি দক্ষতা শেখার দক্ষতা অর্জন করে ফেললে, যে কোনো অসম্ভব আপনার জন্যে কেবল একটি পরবর্তী স্তরে পরিণত হয়। ষষ্ঠ অধ্যায়, সৃজনশীলতা হ্যাকিং। ভাবুন, একটি বন্ধ ঘর, চারিদিকে অন্ধকার, আর আপনার হাতে একটি ছোট টর্চ। আপনি দেওয়াল হাতড়ে বেড়াচ্ছেন, পথ খোঁজার চেষ্টা করছেন, কিন্তু যেই আপনি টর্চটা একটু অন্য কোণে ঘোরান, সামনে একটি দরজা জ্বলে ওঠে যা আপনি আগে কখনো দেখেননি। এটাই তো সৃজনশীলতা, যা আপনাকে তা দেখার শক্তি দেয় যা বাকিরা এড়িয়ে যায়। সৃজনশীলতা কোনো বিলাসিতা নয়, এটা শুধু শিল্পী, লেখক বা সঙ্গীত শিল্পীর বিষয় নয়।
এটা সেই টিকে থাকার সরঞ্জাম যা আজকের পৃথিবীতে প্রতিটি মানুষের প্রয়োজন। সে ব্যবসা করুক, চাকরি করুক, কন্টেন্ট তৈরি করুক বা তার জীবনের কোনো সমস্যার সাথে লড়াই করুক। কিন্তু সমস্যা হলো, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় সঠিক উত্তর কী, কিন্তু কখনো এটা শেখানো হয় না যে প্রশ্ন কিভাবে করতে হয়। আর সৃজনশীলতা সেখান থেকেই জন্মায়, যখন আমরা প্রশ্ন করতে শুরু করি, যখন আমরা মেনে নেওয়া ছেড়ে দিই এবং ভাবতে শুরু করি। এবার ভাবুন, সৃজনশীলতা কোনো এলোমেলো অনুপ্রেরণা নয়, এটি কোনো জাদু নয়, বরং একটি প্রক্রিয়া, এমন একটা সিস্টেম যাকে হ্যাক করা যায়। আর এটাই আসল গেম চেঞ্জার। প্রতিবার যখন আপনি কোনো নতুন আইডিয়া ভাবেন, কিছু নতুন সংযোগ করেন, তখন আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি হয়। আর এই সংযোগগুলো হঠাৎ করে হয় না, তা তখন হয় যখন আপনি ইচ্ছাকৃতভাবে নিজেকে বিভিন্ন তথ্য দিয়ে উন্মুক্ত করেন, যখন আপনি একঘেয়েমিকে সহ্য করেন, যখন আপনি গভীর চিন্তাকে আমন্ত্রণ জানান। সৃজনশীলতা হ্যাক করার প্রথম দরজা হলো ভিন্নধর্মী ইনপুট। আপনি যত বিচিত্র জিনিস করবেন, আপনার মস্তিষ্ক তত বেশি সংযোগ তৈরি করতে পারবে। একজন শেফ যদি স্থাপত্যবিদ্যা পড়েন, তাহলে তিনি তার প্লেটকে একটি বিল্ডিংয়ের মতো ডিজাইন করতে পারেন। একজন কোডার যদি সঙ্গীত শেখেন, তাহলে তিনি অ্যালগরিদমকে সিম্ফনির মতো ভাবতে পারেন। দ্বিতীয় জরুরি উপাদান হল সংযোগ বিচ্ছিন্ন করা। যখন আপনি ক্রমাগত কোলাহলের মধ্যে থাকেন, নোটিফিকেশন, রিলস, কল, তখন আপনার মস্তিষ্ক শুধু প্রতিক্রিয়া করে, সৃষ্টি করে না। সৃজনশীলতা তখন আসে যখন মস্তিষ্ক শান্ত থাকে, যখন সে নিজের সাথে কথা বলে। তাই পৃথিবীর সবচেয়ে সৃজনশীল মানুষেরা তাদের রুটিনে একঘেয়েমির সময় রাখেন, যেখানে তারা কিছু করেন না, শুধু ভাবেন। আর তারপর আসে প্যাটার্ন ভাঙা। যখন আপনি প্রতিদিন একই উপায় ভাবেন, একই উপায় কাজ করেন, তখন মস্তিষ্ক অটো পাইলট মোডে চলে যায়। কিন্তু যখন আপনি সেই প্যাটার্ন ভাঙেন, যেমন নতুন রাস্তায় হাঁটা, নতুন ভাষা শেখা বা দিনের শুরুটা উল্টো ক্রমে করা, তখন মস্তিষ্ক চমকে ওঠে, আর সেখান থেকেই সৃজনশীলতার স্ফুলিঙ্গ ছিটকে আসে। এবার একটি গল্প শুনুন। একটা ছেলে ছিল যে গ্রাফিক ডিজাইনার ছিল। প্রতিদিন ক্লায়েন্টের ব্রিফ, ফটোশপ, একই রঙের প্যালেট। তার সৃজনশীলতা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। একদিন সে হঠাৎ করে ক্যালিগ্রাফি শিখতে শুরু করলো, তারপর ফটোগ্রাফি, তারপর 3D মডেলিং। আর 6 মাসের মধ্যে তার কাজ এতটাই বদলে গেল যে সে নিজের স্টুডিও খুলে ফেলল। কারণ এখন সে শুধু ডিজাইনার ছিল না, সে একজন ভিজুয়াল উদ্ভাবক হয়ে উঠেছিল। সৃজনশীলতা হ্যাক করার অর্থ হলো নিজের মস্তিষ্ককে নতুন দিকে ঠেলে দেওয়া, নতুন দৃষ্টিভঙ্গি থেকে জিনিস দেখা এবং সবচেয়ে জরুরি, ঝুঁকি নেওয়া। কারণ সৃজনশীলতা তখন আসে না যখন আপনি নিরাপদ থাকেন, তা তখন আসে যখন আপনি ভুল করতে প্রস্তুত থাকেন, যখন আপনি এমন প্রশ্ন করেন যার উত্তর জানা নেই, এবং যখন আপনি সেই খালি পাতা দেখে ভয় পান না, বরং তাকে ক্যানভাস মনে করেন। যদি আপনি চান যে আপনার চিন্তাভাবনা আলাদা হোক, আপনার পরিচয় আলাদা হোক, তাহলে এখন সময় এসেছে সেই সৃজনশীল জন্তুটাকে মুক্ত করার, যা আপনার ভেতরে লুকিয়ে আছে। সৃজনশীলতা আপনার ভেতরেই আছে, শুধু তাকে হ্যাক করার সাহস দরকার। সপ্তম অধ্যায়, ফ্লো ট্রিগার্স। আপনি কি কখনো সেই মুহূর্তটি অনুভব করেছেন যখন সবকিছু থেমে যায়, যখন সময়ের হুঁশ থাকে না, ক্লান্তি অনুভূত হয় না, যখন আপনি কোনো কাজে এতটাই ডুবে যান যে মনে হয় পুরো বিশ্ব আপনার গতিতে চলছে? আপনি নিজের বাইরে, কিন্তু নিজের একেবারে কাছে। এটাই তো সেই জাদু, ফ্লো স্টেট। ফ্লো কোনো কল্পনা নয়, এটা বিজ্ঞান। এটা সেই মানসিক অবস্থার নাম যেখানে মানুষ তার সমস্ত ক্ষমতা একসাথে সক্রিয় করে তোলে। আইডিয়া দ্রুত আসে, সিদ্ধান্ত নিজে থেকেই হয়ে যায়, আর পারফরমেন্স শিখরে থাকে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি ফ্লোকে নিয়ন্ত্রণ করতে পারি? উত্তর হলো হ্যাঁ। ফ্লো কোনো দুর্ঘটনা নয়, এটি ট্রিগার করা হয়। আর যদি আপনি এই ট্রিগারগুলো বুঝে যান, তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে নিজেকে সেই জোনে নিয়ে যেতে পারেন যেখানে অসম্ভব কাজও অনায়াসে মনে হয়। ফ্লো ট্রিগার হলো সেই শর্তগুলো যা আপনার মস্তিষ্ককে সেই ম্যাজিক জোনে ঠেলে দেয়, যেখানে বিক্ষেপ শেষ হয়ে যায় এবং আপনি একটি লেজার বিমের মতো ফোকাস করতে শুরু করেন। ভাবুন, একজন পর্বতারোহী যখন পাহাড়ের কিনারায় ঝুলে থাকে, তার ফোকাসের স্তর কী হয়? একজন চিত্রকর যখন বিরতিহীনভাবে 8 ঘন্টা ক্যানভাসে কাজ করেন, তার মন কোন অবস্থায় থাকে?
একজন লেখক যখন শব্দের জগতে এমনভাবে হারিয়ে যান যে ক্ষুধা তৃষ্ণা সব ভুলে যান, তখন কি চলতে থাকে? ফ্লো সেই তীব্র নিমগ্নতা থেকে জন্মায় এবং এই ট্রিগারগুলো খুব স্পষ্ট। প্রথম ট্রিগার হলো স্পষ্ট লক্ষ্য। যখন আপনি পুরোপুরি জানেন যে আপনাকে কি করতে হবে, তখন মস্তিষ্ক নিজে থেকেই বিক্ষেপ দূর করে দেয়। যখন দিক নির্দেশনা স্ফটিক স্বচ্ছ থাকে, তখন মনোযোগ না ছড়িয়ে এক জায়গায় স্থির থাকে। দ্বিতীয় ট্রিগার হলো চ্যালেঞ্জ দক্ষতার ভারসাম্য। যদি কাজ খুব সহজ হয় তাহলে একঘেয়েমি লাগে, যদি খুব কঠিন হয় তাহলে উদ্বেগ হয়, কিন্তু যখন কাজটা একটু চ্যালেঞ্জিং হয়, যেখানে আপনার দক্ষতা প্রসারিত হয়, তখন মন সতর্ক হয়, নিযুক্ত হয়, আর সেখান থেকেই ফ্লো শুরু হয়। তৃতীয় হলো তাৎক্ষণিক ফিডব্যাক। যখন আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে আপনি সঠিক করছেন কিনা, তখন আপনি স্বাভাবিকভাবেই বেশি ফোকাস থাকেন। এই কারণেই গেমস, খেলাধুলা এবং শিল্পে ফ্লো তাড়াতাড়ি আসে, কারণ ফিডব্যাক সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর তারপর আসে সবচেয়ে শক্তিশালী ট্রিগার, গভীর মনোযোগ। আজকের পৃথিবীতে যেখানে প্রতি 5 সেকেন্ড একটি নোটিফিকেশন মনোযোগ আকর্ষণ করে, সেখানে গভীর মনোযোগ একটি বিলাসিতায় পরিণত হয়েছে। কিন্তু যখন আপনি বিক্ষেপহীন পরিবেশে প্রবেশ করেন, নিজের ফোন সাইলেন্ট করেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করেন, শুধু একটি কাজে লেগে যান, তখন মস্তিষ্ক নিজেকে রিসেট করে। আর যত মিনিট পার হয়, আপনি ফ্লোর শুরুটা অনুভব করতে থাকেন। ফ্লো ট্রিগার আপনার জীবন বদলে দিতে পারে, কারণ ফ্লোতে আপনি শুধু দ্রুতই হন না, আপনি স্মার্টও হন, সৃজনশীলও হন, এবং সবচেয়ে বড় কথা, পরিপূর্ণও হন। একটি বাস্তব উদাহরণ শুনুন। একজন প্রোগ্রামার ছিলেন যিনি প্রতিদিন মাত্র 3 ঘন্টা কাজ করতেন, কিন্তু সেই 3 ঘন্টায় তার ফোকাস এতটাই তীব্র থাকত যে তিনি অন্যদের 10 ঘন্টার সমান আউটপুট দিতেন। কেন? কারণ তিনি ফ্লো ট্রিগারগুলোকে একটি সিস্টেমে পরিণত করেছিলেন। তিনি প্রতিদিন একই নিয়মাবলী অনুসরণ করতেন: স্পষ্ট কাজ, শান্ত ঘর, কোনো বিক্ষেপ নয়, এবং গভীর চ্যালেঞ্জ। ফ্লো কোনো উপহার নয়, এটি একটি শৃঙ্খলা। আর যখন আপনি এই ট্রিগারগুলো বুঝে অনুশীলন করতে শুরু করেন, তখন আপনার দিনগুলো শুধু উৎপাদনশীল নয়, অসাধারণ হয়ে ওঠে। তো এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার ফ্লোকে শুধু সুযোগের উপর ছেড়ে দেবেন, নাকি এখন আপনি ইচ্ছাকৃতভাবে প্রতিদিন তাকে ট্রিগার করার ক্ষমতা অর্জন করবেন? কারণ একবার ফ্লো আপনার নিয়ন্ত্রণে এসে গেলে, আপনার পারফরমেন্স শুধু উন্নত হয় না, তা কিংবদন্তি তুল্যও হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, এতক্ষণে আমরা জানলাম যে যারা নিজেদের পৃথিবীর সীমা ভাঙে, যারা অসম্ভবকে নিজেদের মুঠোয় ভরে নেয়, তারা কোনো জাদু করে না, তাদের কাছে কোনো অলৌকিক শক্তি থাকে না। তাদের কাছে থাকে একটি ভিন্ন মানসিকতা, একটি ভিন্ন শৃঙ্খলা, এবং সবচেয়ে জরুরি, একটি ভিন্ন আগুন, যা তাদের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার সাহস যোগায়। আমরা বুঝলাম কিভাবে প্যাশন জন্মায়, কিভাবে উগ্রতাকে অভ্যাসে পরিণত করা যায়, কিভাবে লক্ষ্যকে অস্ত্রে পরিণত করা যায়, এবং কিভাবে শেখা, সৃজনশীলতা এবং ফ্লোকে হ্যাক করা যায়। এটা কোনো একদিনের বিষয় নয়, এটা একটা সম্পূর্ণ সিস্টেমের গল্প, যা সেই প্রতিটি মানুষের জন্য তৈরি যে বলে, আমি থামব না যতক্ষণ না করে দেখাবো। এই বইটি আমাদের শিখিয়েছে যে যদি আমরা সঠিক ট্রিগার, সঠিক মানসিকতা এবং সঠিক অভ্যাসের সাথে চলি, তাহলে অসম্ভব শুধু একটি ভ্রম। আপনার এবং আমাদের সবার ভেতরে সেই শক্তি আছে যা পৃথিবীকে চমকে দিতে পারে। পার্থক্য শুধু এটুকুই যে কেউ সেই শক্তিকে সক্রিয় করে আর কেউ তাকে সারা জীবন ঘুমোতে দেয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি আবার সেই একই রুটিনে ফিরে যাবেন, নাকি আজ থেকে নিজের ভেতরের সেই ঘুমন্ত দৈত্যকে জাগাবেন যে প্রতিটি চ্যালেঞ্জকে জয় পরিণত করতে পারে? কারণ মনে রাখবেন, যারা অসম্ভবকে সম্ভব করে তারা আমাদের থেকে আলাদা নয়, তারা শুধু নিজেদেরকে একটি প্রতিজ্ঞা বেশি দেয়। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে মন থেকে একটি লাইক অবশ্যই দিন। নিচে কমেন্ট করে জানান যে এই বইয়ের কোন কথাটি আপনার সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে। আর যদি আপনি চান যে আমরা এমনই জীবন পরিবর্তনকারী বইগুলোকে এই ধরনের গভীর এবং আবেগধর্মী স্ক্রিপ্টে আনতে থাকি, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে পরের বার যখন আমরা কোনো নতুন সারসংক্ষেপ নিয়ে আসি, তখন আপনি সবার আগে দেখতে পান। দেখা হবে একটি নতুন বই, একটি নতুন গল্প এবং একটি নতুন সফরের সাথে। ততক্ষণের জন্য মনে রাখবেন, অসম্ভব শুধু একটি চিন্তা, আর চিন্তা বদলানো যায়। এটি হলো বুক গিস্ট, যেখানে বই শুধু পড়া হয় না, জীবন দিয়ে অনুভব করা হয়। ধন্যবাদ।